আজ ভূপেন বরার সাথে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভূপেন বরার ঘোড়ামারাস্থিত বাসগৃহে যাবেন মুখ্যমন্ত্রী এবং ভূপেন বরাকে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভূপেন বরাকে জয়ের সম্ভাবনা থাকা আসন দেওয়ার কথাও ঘোষণা করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আজ ভূপেন বরার সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভূপেন বরার ঘোড়ামারাস্থিত বাসগৃহে যাবেন মুখ্যমন্ত্রী। গতকালই কিন্তু এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং একেবারে সকাল থেকে কিন্তু আমরা এই খবরে নজর রেখেছি যে ভূপেন বরা আদৌ পদত্যাগ করছেন কিনা এবং সারা দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাতে তিনি জানান যে তিনি কংগ্রেস ছাড়ছেন এবং ৩২ বছরের তার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে কার্যত তিনি দল থেকে পদত্যাগ করছেন এবং একাধিক কারণ তিনি তুলে ধরেছেন। এবং অন্যদিকে আরও একটি যে বিষয়, ভূপেন বরার বিজেপিতে যোগদানের যে বিষয়টি সেটিও কিন্তু উঠে আসছে এবং আজ যে খবর উঠে আসছে যে আজ কিন্তু ভূপেন বরার সাথে সাক্ষাৎ করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। মর্তুজা, যে খবরে আজকে নজর রাখতেই হচ্ছে, আজ ভূপেন বরার সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এমনটাই খবর উঠে আসছে। আমরা গতকালই দেখেছি গোটা বিষয়টি এবং এই মুহূর্তে তোমার কি আপডেট রয়েছে? দেখো, একেবারে রূপালী, অর্থাৎ যে ভূপেন বরার যে প্রস্তাব, অর্থাৎ কংগ্রেস যে প্রস্তাব দিয়েছিল ভূপেন বরাকে, সেই প্রস্তাব এই মুহূর্তে নাকচ করেছেন ভূপেন বরা। অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী যাবেন ভূপেন বরার বাড়িতে। ভূপেন বরাকে বেশ কয়েকটি অফার দিয়েছেন, অর্থাৎ ভূপেন বরার জন্য সেফ সিট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সে কথাও কিন্তু আজ আলোচনা হবে এবং অর্থাৎ কংগ্রেসের যে বিধায়ক থেকে শুরু করে কংগ্রেসের এই যে এপিসিসির প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বরার যে কংগ্রেসের পদত্যাগ নিয়ে এই মুহূর্তে অসমের রাজনীতির সব থেকে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দেখা গেছে যে ভূপেন বরাকে যে প্রস্তাব দিয়েছিল গতকাল গৌরব গগৈ বা দেবব্রত শইকীয়া যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব কিন্তু গ্রহণ করেননি। অর্থাৎ গতকাল রাত যে সাংবাদিক বৈঠক করেছিলেন ভূপেন বরা, সেই কংগ্রেসের উপর একের পর এক অভিযোগ উত্থাপন করে আসছিলেন ভূপেন কুমার বরা। তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভূপেন বরার বাড়িতে যাবেন, কিন্তু ভূপেন বরা বলেছেন যে মুখ্যমন্ত্রী যদি ওনার বাড়িতে যান তাহলে ভূপেন বরা আনন্দিত হবেন বা ভূপেন বরার যে কোনো মুখ্যমন্ত্রী গেলে উনি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, সেই কথাও কিন্তু উল্লেখ করলেন। অর্থাৎ সেই বিষয় নিয়ে কিন্তু একটা কথা বলা যায় যে ভূপেন বরার এই যে পদত্যাগ, অর্থাৎ ভূপেন বরা যে ভূপেন বরা বিগত সময়ে দেখেছি আমরা যে অসম প্রদেশ কংগ্রেস কমিটির যে দায়িত্ব ছিল, অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আব্দুর রশিদ মন্ডলের কথা যদি বেরিয়ে আসছিল, অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল এই মুহূর্তে রয়েছেন। অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল গতকাল কংগ্রেস দল ত্যাগ করে তিনি রাইজর দলে যোগদান করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সেই বিষয় নিয়ে কিন্তু আব্দুর রশিদ মন্ডলের সাথে আমি কথা বলার চেষ্টা করবো, যেহেতু মই ৰাইজৰ হৈ কাম কৰাৰ সুযোগ পাম যে অখিল গগৈ ডাঙৰীয়াৰ দৰ্শন, অখিল গগৈ ডাঙৰীয়াৰ ব্যক্তিত্ব, তেওঁৰ যি ভূমিকা যোৱা দিনবিলাকত মই বহুদিনৰ পৰা লক্ষ্য কৰি আছো, গতিকে তেওঁৰ যিটো ভূমিকা মই ভাল পাওঁ। ধন্যবাদ। কেন আপনি রাইজর দলে যোগদান করলেন, কংগ্রেস ত্যাগ করে কেন রাইজর? অখিল গগৈ এমন একজন লোক যে নাকি আমি যে এলাকায় বসবাস করি, যে কমিউনিটি থেকে আসছি, যেসব সমস্যার মধ্যে থেকে আছে, এইসব সমস্যা এইসব মানুষের সদা সরব সে এইসব মানুষ নিয়েই তার মানে রাজনীতি। কংগ্রেস কেন চাইলেন? কংগ্রেস ছাড়া বিশেষ কোনো কারণ নেই, ওখানে অনেক লোক আছে কাজ করার, হয়তো ওখানে আমি নিজে মনোভব করছি যে আমি এখানে হয়তো কাজ করার ওইরকম সুযোগ পাইতেছি নাকি, এই জন্য বেশি। ভূপেন বরার পদত্যাগ নিয়ে কি বলবেন? দেখেন, সেটা তো ভূপেন বরা সাহেবই বলতে পারবে, ওনার কি মত সেটা তো আমার জানা নেই। উনি যে অভিযোগ রকিবুল হোসেনের প্রতি আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না, কিন্তু যেহেতু আমি জানি না যে ব্যাপারটা আমি জানি না, সেই ব্যাপারে আমি মন্তব্য দেওয়াটা ঠিক না। বিধানসভা দেখো রূপালী, উনি ছিলেন আব্দুর রশিদ মন্ডল। অর্থাৎ গতকাল থেকে আমরা সেই সবার প্রচার করে দিয়ে আসছিলাম যে আব্দুর রশিদ মন্ডল কংগ্রেস ত্যাগ করলেন, অর্থাৎ উনি কংগ্রেস ত্যাগ করলে গতকাল রাইজর দলে যোগদান করলেন। অর্থাৎ কোন কংগ্রেসের বিধায়ক হয়ে এই মুহূর্তে আছেন, কিন্তু তিনি বিধায়ক কংগ্রেসের দলে, কিন্তু তিনি রাইজর দলে যোগদান করলেন। সেই বিষয় নিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে অসমের আজকের যে অসম বিধানসভার বাইরে কিন্তু ব্যাপক আলোচনা চলছে। অর্থাৎ এই যে ভূপেন বরার যে পদত্যাগ বা এই যে আব্দুর রশিদ মন্ডলের পদত্যাগ, তার
তারপর আরো একটা কথা জানিয়ে রাখি রূপালী, আজ কিন্তু বাগবর বিধানসভার কেন্দ্রের বিধায়ক শেরমান আলী আহমেদ কিন্তু আজ রাইজর দলে যোগদান করতে পারেন, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে অসমে এক প্রকার যে বিরোধীর যে ভূমিকা পালন করে আসছিল কংগ্রেস, সেটা কিন্তু কংগ্রেসের এই যে একের পর এক বিধায়ক, অর্থাৎ প্রায় 6 জন বিধায়ক কংগ্রেসের আজ বিভিন্ন দলে যোগদান করছেন, অর্থাৎ কংগ্রেস থেকে তারা বিভিন্ন দলে চলে যাচ্ছেন। সেই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিরোধী ভূমিকা বা বিরোধী হিসাবে যে কংগ্রেস ছিল, সেটা কিন্তু এক প্রকার যে তারা কিন্তু কোথাও না কোথাও হারিয়েছে। অর্থাৎ অসম বিধানসভার ভিতরে হোক বা বাইরে যে কংগ্রেসের যে বিরোধী হিসাবে যে শক্তিশালী স্ট্যান্ড থাকার কথা ছিল, কিন্তু আজকে কোথাও না কোথাও সেটা কিন্তু এক প্রকার দেখা যাচ্ছে না। সে বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কংগ্রেসের ভিতরে যে, অর্থাৎ কংগ্রেসের যে একদিকে রকিবুল হোসেন, গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া বা তাদের কারোর না কারোর উপর নারাজ হয়ে কারোর উপর ক্ষোভ ব্যক্ত করে কিন্তু একের পর এক দল ত্যাগ করছেন বা দল ছাড়ছেন কংগ্রেসের এই নেতারা। অর্থাৎ 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের এই যে বিপর্যয়, কেননা যে সময় দেখা যায় যে তারা শাসক দলের সাথে লড়াই করার কথা রয়েছে, কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করছে, অর্থাৎ তাদের মধ্যেই দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব, অর্থাৎ তাদের ভিতরে কিন্তু বিধায়ক থেকে শুরু করে বিভিন্নদের মধ্যে দ্বন্দ্ব পরিলক্ষিত হয়, যে তারা কিন্তু কেউ না কেউ দল ছাড়ছেন, কেউ না কেউ দলের প্রতি অসন্তুষ্ট হয়ে অন্যান্য দলে যোগদান করে পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ যে অসম বিধানসভার এই যে আজকে 4 দিন ধরে চলবে, অর্থাৎ আর দ্বিতীয় দিন অসম বিধানসভার, এবং আজকের এই দ্বিতীয় দিনে দেখা যাচ্ছে যে আজ কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ বিত্তমন্ত্রী অজন্তা নায়ক আজ বাজেটের যে লেখানুদান, অর্থাৎ আগন্তুক 4 মাসের জন্য যে লেখানুদান, সেই লেখানুদান পেশ করবেন। অর্থাৎ সেই লেখানুদানে কি রয়েছে, অর্থাৎ অসমবাসীর জন্য কি রয়েছে, কি এই যে নির্বাচনের প্রাক মুহূর্তে এই বাজেটের লেখানুদানে কি রয়েছে, কি প্রকল্প রয়েছে, সে বিষয়ে কিন্তু নজর রয়েছে সমগ্র অসমবাসীর। দ্বিতীয় ক্ষেত্রে যে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গতকাল যে গভর্নর, অর্থাৎ গভর্নর যে স্পিচ প্রদান করেছিলেন গতকাল, সেই স্পিচের পরিপ্রেক্ষিতে আজ আলোচনা হওয়ার কথা রয়েছে, এবং বিরোধী ও শাসক পক্ষ কিন্তু আজ জিরো আওয়ারেও কিন্তু বেশ কয়েকটি বিষয় উত্থাপন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আজ কিন্তু এই যে অধিবেশন চলছে, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের শেষ অধিবেশন, এবং এই শেষ অধিবেশনে যারা বিধায়ক থেকে শুরু করে তাদের পারফরমেন্স কিন্তু দেখা হবে। অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে অসমের 126 জন বিধায়ক এই বিধানসভায় রয়েছেন। অর্থাৎ এই বিধায়করা কি বিষয় উত্থাপন করেন বা তাদের এলাকার মানুষের কি সমস্যা উত্থাপন করেন, সেটার দিকে কিন্তু নজর রয়েছে সমগ্র অসমবাসীর। অর্থাৎ আজকের যে বিষয়, অর্থাৎ আজকের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে বাজেটের যে লেখানুদান রয়েছে, সেই লেখানুদানে কি বিষয়ে উত্থাপন হয়ে আসে বা অসমবাসীর জন্য কি উপকার থাকে, সেটার দিকে কিন্তু নজর রয়েছে। এবং এই মুহূর্তে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াও প্রবেশ করছেন, এবং কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক যারা প্রবেশ করছেন, এবং দেখা যাচ্ছে যে আজ বিধানসভায় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি আরো কিছু বিধায়করা আসছেন, আমি তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যেহেতু ইউডিএফেও দেখা যাচ্ছে গতকাল থেকে কয়েকটি বিষয় নিয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু আজ বিধানসভায় উত্থাপন করার সম্ভাবনা। ইউডিএফের বিধায়ক রফিকুল ইসলাম রয়েছেন। সেইটো ভূপেন বৰা একেবাৰে পুহি থৈছে, ৰকিবুল হোসেনক তো হজম কৰিবই নোৱাৰে। কোন নাই তাকে কৈছো যে মুছলমানক বাদ দি কংগ্ৰেছে নোৱাৰে, ভূপেন বৰাই নোৱাৰে। ভূপেন বৰাই যিকেইদিন ৰাজনীতি কৰি আছিল, মুছলমানৰ মূৰৰ ওপৰত হাত ৰাখিয়ে কামখিনি কৰি আছিল। ভোট মুছলমানৰ লাগিব, জিন্দাবাদ দিবলৈ মুছলমান কেডাৰখিনি লাগিব, পোষ্টাৰ লগাবলৈ কংগ্ৰেছৰ মুছলিম কেডাৰখিনি লাগিব, ক'ৰবাত ভিৰ জোটাবলৈ হ'লে মুছলমানক আনি সেইখিনি কৰিব লাগিব। কিন্তু নেতৃত্ব মুছলমানক দিলে মূৰৰ কামৰণি কংগ্ৰেছৰ হয়। এইটো ৰেজাউল কৰিমৰ ক্ষেত্ৰত সেইটো প্ৰকাশ কৰিলে কংগ্ৰেছে, ইমৰান মাছুদৰ কাৰণে এইটো হ'ল। এতিয়া ৰকিবুল হোসেন যেনিবা এইটো মই বিশেষ নকওঁ, ৰকিবুল হোসেনৰ কাৰণে হৈছে, মহচিন খানৰ কাৰণে হৈছে। আজি কংগ্ৰেছৰ মাত্ৰ 20 জন বিধায়ক আছে বিধানসভাত, ইয়াৰে 15 জনে মুছলমান। তাৰ পিছতো মুছলমান কোনো এজনক যদি কংগ্ৰেছৰ পদত দিয়ে, কংগ্ৰেছৰ যিখিনি ৰিপুণ বৰা টাইপৰ নেতা আছে, যিখিনি হেমন্ত বিশ্বৰ লগত ভাল সম্পৰ্ক, এই সকলৰ কিন্তু বাৰ্তাবিলাক ওলাই গৈছে। যেতিয়া গৌৰৱ গগৈয়ে সভাপতি হৈছিল, তেতিয়া টুপি পিন্ধা মানুহখিনিক পিছত থাকিব দিছিল বা টুপি পিন্ধি নাহিবলৈ কৈছিলে। এই এটা একেই গৌৰৱ গগৈ আজি ভূপেন বৰাৰ কথাখিনি ওলাই গৈছে, ৰিপুণ বৰা আগত তেনেকে ওলাইছে। গৌৰৱ গগৈয়ে হয়তো এটা সময়ত তেনেকে ক'ব, মুছলমানক ইউজ কৰিব, মুছলমানক ব্যৱহাৰ কৰিব, মুছলমানৰ ভোট লাগিব, মুছলমানৰ ভোট নহ'লে এতিয়া কংগ্ৰেছে বাচিয়ে নাথাকে।
এনেকৈ এটা অৱস্থা হৈছে, তেনেস্থলত কিন্তু মুছলমানক আগত যাব নিদিয়ে। মুছলমান এজন টুপি পিন্ধা গামোচা পিন্ধাবলৈ গ'লে ঠেলি খেদি দিয়ে, মুছলমান এজন ষ্টেজত গ'লে সেইজনক খেদি দিয়ে। গতিকে মুছলমান কাৰ্যকৰ্তাখিনি বুজা দৰকাৰ। মই অসমৰ মুছলিম কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাখিনি অনুৰোধ কৰিম যে মুছলমানৰ ভোট লৈ কংগ্ৰেছে ইমান দিন ৰাজপাটত বহিছে, এতিয়াও কংগ্ৰেছৰ মুছলমান ভোটাৰখিনি অক্সিজেন, তাৰপিছতো মুছলমানৰ লগত যিটো ব্যৱহাৰ, মুছলমানৰ কাৰণে মনত যিটো পুহি ৰাখিছে কংগ্ৰেছৰ নেতাসকলে, এই কথাখিনি কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাসকলে বুজি মই আহ্বান জনাইছোঁ অল কংগ্ৰেছী কাৰ্যকৰ্তা আৰু নেতাসকলক, স্বাভিমানী হ'লে আপোনালোকে আহক। মৌলানা বদৰুদ্দিন আজমল চাহাবৰ নেতৃত্বত আমি একেলগে মিলি, অকল মুছলমান নহয়, আপোনালোকে গোটেইখিনি আহি যাওক, দলিত, চাহ বাগানী, অসমৰ ডিপ্ৰাইভ ছেকশ্যন আৰু আমি সংখ্যালঘু ডিপ্ৰাইভ ছেকশ্যন গোটেইখিনি মিলি আমি এটা ভাল যুঁজ দিম। ধৰ্মীয় সংখ্যালঘুৰ টানকৰ্তা এতিয়া কোন হ'ব তেতিয়াহ'লে? কাৰণ বিজেপি ধৰ্মীয় সংখ্যালঘুৰ ত্ৰাণকৰ্তা কংগ্ৰেছ কোনোদিন নাছিল। ধৰ্মীয় সংখ্যালঘুখিনিৰ ত্ৰাণকৰ্তা কংগ্ৰেছ হ'লে নেলিৰ হত্যালীলা হ'লহেঁতেন নেকি? আপোনাৰ তৰুণ গগৈ ডাঙৰীয়া অসমত মুখ্যমন্ত্ৰী থাকোঁতে 2012 BTADৰ মাছাকাৰ, লাখ লাখ মানুহৰ ঘৰ বাৰী জ্বলোৱা এইবিলাক হ'লহেঁতেন নেকি? ধৰ্মীয় সংখ্যালঘুৰ ত্ৰাণকৰ্তা হ'লে ভোটৰ সংখ্যা প্ৰফুল্ল মহন্ত ডাঙৰীয়াৰ সময়ত লক্ষাধিক আছিল, তৰুণ গগৈৰ সময়ত আহি 3.5 লাখ হ'ল। মাটিয়াত এছিয়াৰ ভিতৰত ডাঙৰ ডিটেনশ্যন কেম্প হ'ল। 51 NRCত নাম থকাৰ পিছতে সেইসকলৰ এতক্ষণ একেবারেই ছিল আমাদের সঙ্গে মর্তুজা আহমেদ এবং বিভিন্ন বিষয় তিনি সে তুলে ধরলো যে বিষয়গুলি একেবারে বলা যায় যে একেবারে তাৎপর্যপূর্ণ 26শে নির্বাচনের আগে এবং আমাদের নজর থাকবে সমস্ত দিকে। আপাতত ধন্যবাদ মর্তুজা।